হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা গোলক নিয়ে পড়াশোনা করব। তো এই টপিকের যত টাইপের কোশ্চেন আছে সবই আমরা আজকে দেখব। আপনি যদি শেষ পর্যন্ত থাকেন, এই টপিকের যত টাইপের কোশ্চেন আছে সবই আপনি সলভ করতে পারবেন। শুধু তাই না, আমাদের টার্গেট থাকবে কিভাবে কম সময়ে দেখেই কোশ্চেন সলভ করতে পারি সেই টেকনিকগুলাই আমরা আজকে দেখব। তো যাই হোক, চলেন আমরা শুরু করি। তো একদম শুরুতে গোলকের কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো গোলক জিনিসটা কি? আপনি তো অলরেডি বৃত্ত সম্পর্কে জানেন। বৃত্ত এবং গোলক এই দুটার মধ্যে পার্থক্যটা কি? বৃত্ত হচ্ছে দ্বিমাত্রিক একটা শেপ, মানে এটা টু ডাইমেনশনাল, এটা শুধু দৈর্ঘ্য প্রস্থ থাকে কাইন্ড অফ। আর গোলকের ক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে, মানে এটা থ্রি ডাইমেনশনাল, মানে ত্রিমাত্রিক। আমি যদি বাস্তব কোনো এক্সাম্পল দিই, সাপোজ আপনি ফুটবল দেখছেন তাই না? ফুটবলটা হচ্ছে ত্রিমাত্রিক শেপ, যেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, হাত দিয়ে ধরা যাচ্ছে, মানে এটা হচ্ছে একটা গোলক। তো গোলক যেহেতু একটা ত্রিমাত্রিক শেপ, মানে এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, সেই ক্ষেত্রে গোলকের একটা আয়তন থাকবে। এখন গোলকের ব্যাসার্ধটা যদি আর হয়, সেই ক্ষেত্রে গোলকের আয়তনটা হবে বি সমান 4/3 পাই আর কিউব। এই ফর্মুলাটা আপনি মনে রাখবেন। আর হচ্ছে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল থাকবে, মানে গোলকটার একটা পৃষ্ঠের ক্ষেত্রফল থাকবে বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটাকে আমি এস দিয়ে ডিনোট করলাম। এস মানে হচ্ছে সারফেস এরিয়া, মানে পৃষ্ঠের ক্ষেত্রফল, সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এই দুইটা ফর্মুলা আপনার মনে রাখতে হবে। একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে আয়তন যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে ত্রিমাত্রিক, সেই ক্ষেত্রে সে হচ্ছে দেখেন ব্যাসার্ধের সাথে আর কিউব আকারে পরিবর্তন হচ্ছে। আবার পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেহেতু দ্বিমাত্রিক, সেই ক্ষেত্রে সেটা কিন্তু আর স্কোয়ার আকারে চেঞ্জ হচ্ছে। মানে আয়তন থাকলে আর কিউব, আর ক্ষেত্রফল হলে সেটা আর স্কোয়ার হবে। আরেকটা মজার বিষয় হচ্ছে পাই আর স্কোয়ার, এটা কিন্তু বৃত্তের ক্ষেত্রফল। তো পৃষ্ঠের ক্ষেত্রফলটা তাহলে কি হচ্ছে, মানে বৃত্তের ক্ষেত্রফলের 4 গুণ হচ্ছে, মানে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল। আচ্ছা যাই হোক, এইটুক যদি আপনি জানেন বা মনে রাখতে পারেন, সেই ক্ষেত্রে অনেক ম্যাথ করা যাবে। এই যে একদম শুরুতে বলছে গোলকের আয়তনের ফর্মুলা কোনটা, তো এটা একদম নর্মাল 4/3 পাই আর কিউব। এটা বুঝার কিছু নাই, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে যে ফর্মুলাটা, এটা ফর্মুলা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফলটা কি হবে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তো সেটা একটু আগে শিখলাম, সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা, আমরা আমাদের মূল পড়ায় ফিরে আসছি। বলছে একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে? তো পৃষ্ঠের ক্ষেত্রফলকে আমি এস এ বললাম, মানে সারফেস এরিয়া। সেটা হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফলটা যেহেতু 4 পাই আর স্কোয়ার, তাহলে আমি লিখবো 4 পাই, আর মানে হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার। তো 5 স্কোয়ার মানে কিন্তু 25। 25 × 4 তাহলে কত হয়, 100। 100 × পাই তাহলে কত হচ্ছে, 100 পাই। মানে এটাই অ্যান্সার। আচ্ছা, আর মাত্রা কিন্তু বর্গ সেন্টিমিটার, বর্গ যেহেতু ক্ষেত্রফল, ক্ষেত্রফল বললে বর্গ শব্দটা চলে আসবে। আচ্ছা, এরপরের কোশ্চেনটা, একটা গোলকের ব্যাসার্ধ দিয়ে দিছে মিটার এককে, আয়তনও জানতে চাইছে, ক্ষেত্রফলও জানতে চাইছে। তো এটা একটা মজার কোশ্চেন। কেন এটা অপশনের কারণে মজার কোশ্চেন? অপশনটা হচ্ছে, খেয়াল করেন, আয়তন, প্রথমে আয়তন বের করতে বলছে, তো প্রত্যেকটা অপশনে কিন্তু 36 পাই করে দেওয়া আছে। তার মানে আমার আয়তন বের করার দরকার নাই, কারণ আয়তন অবশ্যই 36 হবে, না হয়ে কোনো উপায় নাই। এবার হচ্ছে ক্ষেত্রফলটা বের করব। তো ক্ষেত্রফল কেমনে বের করব? ক্ষেত্রফলও দেখেন প্রায় অনেকগুলাই সেম সেম, যেহেতু অনেকগুলা সেম, সেই ক্ষেত্রে বোঝা যায় অ্যান্সার যেটা সেম না সেটাই হবে। মানে বোঝা যায় যে অ্যান্সার এটাই হবে, তারপরও আমি বের করে দেখাই। সাপোজ ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, ওকে, 4 পাই আর স্কোয়ার, ওকে। তাইলে আমি এখানে 4 লিখলাম, পাই লিখলাম, আর মানে হচ্ছে আমি 3 স্কোয়ার লিখবো, কারণ এখানে ব্যাসার্ধটা 3 ছিল। তো 3 স্কোয়ার মানে কত, 9, 9 × 4 মানে কত, 4 নং 36 ইন্টু পাই। তাই এটা কিন্তু 36 পাই হবে, ঠিক আছে, এটাই কিন্তু ক্ষেত্রফল। আর এখানে কোনো একক দেওয়া নাই, একক দেওয়া থাকলে এটা কিন্তু ঘনমিটার লিখতে হবে আয়তনটা, আর ক্ষেত্রফল কিন্তু মিটার স্কোয়ার হবে। একটু ডিফারেন্ট কিন্তু আছে, যদিও অপশনটা এইভাবেই দেওয়া আছে, এই জন্য আমি এইভাবেই তুলছি। আচ্ছা, এরপর একটা মজার কোশ্চেন, সেটা হচ্ছে একটা গোলকের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কয় গুণ বাড়বে? উত্তর হচ্ছে আয়তন 8 গুণ বাড়বে, 8 গুণ। কেন আপনাকে বলি, এইদিকে দেখেন, ভলিউমের ফর্মুলা, আয়তনের ফর্মুলা ছিল 4/3 পাই আর কিউব, তাই না, এটাই ছিল।
এখন মজার বিষয় খেয়াল করেন, এখানে 4/3 এটা কি একটা কনস্ট্যান্ট, মানে এটা একটা ধ্রুবক। ধ্রুবক মানে হচ্ছে এটা কোনোদিনও পরিবর্তন হবে না, মানে 4/3 এটা তো ফিক্সড। এটা জীবনে কি 5/3 হইতে পারবে? জীবনে কি এটা 6/3 হইতে পারবে? মানে 4/3 এটার মান তো ফিক্সড। আবার পায়ের মানও কিন্তু ফিক্সড, পায়ের মান 3.14 এরকম কিছু একটা, মানে এই ভ্যালুটা কিন্তু ফিক্সড। তো এটা তো জীবনও চেঞ্জ হবে না, তাহলে চেঞ্জ হবে কি? শুধু আর মানে ব্যাসার্ধ আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, বড় করতে পারেন, এই যে বড় করলাম। তো মেইনলি আয়তনটা পরিবর্তন হয় কার সাপেক্ষে? অবশ্যই ব্যাসার্ধের সাপেক্ষে। তো এখানে ব্যাসার্ধ কিভাবে চেঞ্জ হচ্ছে? কিউব আকারে চেঞ্জ হচ্ছে। মানে আমি এটাকে লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু আর কিউব, মানে আয়তনটা ব্যাসার্ধের ঘনের সমানুপাতিক, ঘনের সমানুপাতিক। ঘন কিউবিক আকারে চেঞ্জ হচ্ছে। মানে আয়তন যদি আমি দ্বিগুণ করি, তাহলে 2 কিউব হয়ে কত হবে? 8 হয়ে যাবে, কারণ এটা কিউব আকারে চেঞ্জ হচ্ছে। এজন্য আসলে দ্বিগুণ করলে মানে ব্যাসার্ধ জাস্ট দ্বিগুণ করলে আয়তন হয়ে যাবে 8 গুণ। উল্টা ভাবে আপনাকে এটাও বলতে পারে, যদি আয়তন 8 গুণ করা হয়, আয়তন 8 গুণ করা হয়, তাহলে ব্যাসার্ধ কয় গুণ হবে? উত্তর হচ্ছে দ্বিগুণ। এভাবেও কিন্তু কোশ্চেনটা করতে পারে। আচ্ছা, এরপর একটা মজার কোশ্চেন বলছে যে দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিছে, সেই ক্ষেত্রে আয়তনের অনুপাত কেমন হবে? তো একটু আগেই তো শিখলাম যে ব্যাসার্ধের সাথে আয়তন কিন্তু কিউব আকারে চেঞ্জ হয়। আপনি যদি একটু মানে আগের ম্যাথটা বুঝে থাকেন, এখন কিন্তু আপনি খুব দ্রুত এটা অ্যান্সার বলে দিতে পারবেন। আপনি হচ্ছে 4/3 পাই আর কিউব এত কাহিনী করার দরকার নাই, কারণ আমি জানি আয়তনটা শুধুমাত্র ব্যাসার্ধের সাথেই চেঞ্জ হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে যেহেতু 3, ব্যাসার্ধটাকে আপনি 3 কিউব ভাবতে পারেন, মানে প্রথমটা যতটুক বাড়বে, মানে ব্যাসার্ধ যদি 3 হয়, তাহলে আয়তনটা হয়তো 3 কিউব পরিমাণ বেড়ে যাবে। আবার দ্বিতীয়টা দেখেন, দ্বিতীয়টা যেহেতু ব্যাসার্ধ সাপোজ অনুপাতটা 2, তাইলে আয়তনের অনুপাতটা 2 কিউব আকারে বাড়বে। তা আমরা সবাই জানি 3 কিউব মানে কিন্তু 27, 27। আবার 2 কিউব মানে কিন্তু 8। তাই এটাই কিন্তু আয়তনের অনুপাত হবে, কারণ আমি কিউব করে ফেলছি। মানে কিউব করে ফেললে তো আয়তন পাওয়া যায়, তাই না? মানে আয়তনের অনুপাতটা পাইছি। আপনি বলতে পারেন যে এখানে 4/3 পাই কেন দিলাম না? তো 4/3 পাই তো এই পাশেও দিব, দিন শেষে দুইটাই কাটাকাটি হয়ে যাবে, কারণ এটা তো কনস্ট্যান্ট, শুধু এটাই থাকে। এটাই। উল্টাভাবে আপনাকে এটাও বলতে পারে, যদি আয়তনের অনুপাতটা এমন হয়, তাহলে ব্যাসার্ধের অনুপাত কেমন হবে? মানে আয়তন যদি হয় 27, ব্যাসার্ধ হবে 3। আয়তন যদি হয় 8, ব্যাসার্ধ হবে 2। এইভাবেও কিন্তু কোশ্চেনটা করতে পারে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই এটা হবে। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন, এই যে একটু আগে যে কোশ্চেনটা বলছিলাম ওটাই কিন্তু চলে আসছে। দেখেন, দুটি গোলকের আয়তনের অনুপাত দিয়ে দিছে, তাকে ক্ষেত্রফলের অনুপাত কত? আপনার এখানে কিন্তু ব্যাসার্ধের অনুপাত জানতে চায় না, ক্ষেত্রফলের অনুপাত চাইছে। মজার বিষয়, আপনার আয়তনটা যদি সাপোজ আমি ধরি, সাপোজ V1:B2 ধরলাম, তো B1 সাপোজ আমি এখানে 8 ধরলাম, ইংলিশে লিখলাম, আর এখানে 27। তা আমি যদি এটাকে কিউবিক মানে 1/পাওয়ারটা 1/3 করি, মানে ঘন করি, কিউবিক রুট বলা বলা হয় আর কি এটাকে। মানে আমি তো জানি যে এটা 8 হলে ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধ কিন্তু 2 হবে। এটা নরমালি কিউবিক রুট করলে পাওয়া যায়। মানে আপনি এখানে ব্যাসার্ধের ক্ষেত্রে লিখতে পারবেন এইভাবে, মানে সুতরাং সাপোজ R1:R2, মানে ব্যাসার্ধের অনুপাতটা হবে 2:3। কারণ আমি জানি আয়তনটা 8 হলে ব্যাসার্ধটা 2 হয়, আয়তনটা 27 হলে ব্যাসার্ধটা 3 হয়, তাই না? এটা আমি জানি। আর আপনি সরাসরি আয়তন থেকে ব্যাসার্ধ কিভাবে পাবেন সেটা আমি মুখে বলছি। আর এমনিতে এখন বলে দিই, সাপোজ এখানকার যে অনুপাত, সাপোজ 27, ওকে? এই যে 27, ক্যালকুলেটারে দেখেন, এটার উপর পাওয়ার 1/3 বসায় দেখেন, তাইলে দেখবেন যে আপনি 3 পেয়ে যাবেন। ঠিক তেমনি 8 এর উপর 1/3 বসায় দিয়েন, দেখবেন যে 2 পাওয়া যাবে। এটাকে কিউবিক রুটও বলা হয়। আচ্ছা, এইভাবে এখন আমি শুধু ব্যাসার্ধের অনুপাতটা পাইছি, কিন্তু আমার কাছে জানতে চাইছে ক্ষেত্রফলের অনুপাত। আপনাকে কিন্তু একদম শুরুতে বলছি ক্ষেত্রফলের ফর্মুলাটা আছে, আরেকবার লিখে দিই। ক্ষেত্রফলের ফর্মুলা আমি জানি, সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, মানে ক্ষেত্রফলটা ব্যাসার্ধের বর্গাকারে চেঞ্জ হয়, মানে বর্গের সমানুপাতিক। তো এখন যদি ব্যাসার্ধটা 2 হয়, তাহলে ক্ষেত্রফল 2 স্কোয়ার মানে কত? 4 হয়ে যাবে, মানে ক্ষেত্রফলের অনুপাতটা এরকম হবে, 4:9 হবে। কারণ এখানে ব্যাসার্ধ 3, 3 স্কোয়ার মানে 9। তা আলটিমেটলি অ্যান্সার কোনটা হবে? এই যে 4:9, এটাই অ্যান্সার। ক্ষেত্রফল জানতে চাইছে, ক্ষেত্রফলের অনুপাত। আর এখানে এই যে 4 পাই, এটা তো কনস্ট্যান্ট, দুই পাশে কাটা যাবে। আশা করি বুঝে গেছে।
আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা, একটি গোলকের ব্যাস বা ব্যাসার্ধ ৩ গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। একটু আগে আমি বললাম যে ব্যাসার্ধ বা ব্যাসের সাথে ব্যাস বাড়লে বা ব্যাসার্ধ অটোমেটিক বেড়ে যায়, মানে দুইটা একই। আপাতত চেঞ্জের ক্ষেত্রে দুইটাকে একই ভাবতে পারি। তো এখানে আপনি খেয়াল করেন, ব্যাসার্ধ যদি ৩ গুণ বাড়ানো হয় ক্ষেত্রফল কয় গুণ বাড়বে? অবশ্যই ৯ গুণ হয়ে যাবে না, কারণ ক্ষেত্রফলের ফর্মুলা একটু আগে বললাম 4 পাই আর স্কোয়ার। এটা কিন্তু পৃষ্ঠের ক্ষেত্রফল। তো সেই ক্ষেত্রে যেহেতু ব্যাসার্ধটা বর্গাকারে চেঞ্জ হয়, তাহলে নতুনটার ক্ষেত্রফল এটা ৩ গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে 3 স্কোয়ার, মানে আমি এটাকে 9 বলতে পারি। 9, তাহলে 9 গুণ বৃদ্ধি পাবে, এটাই অ্যান্সার। আচ্ছা, এরপরের কোশ্চেনটা হচ্ছে, সাপোজ এখানে বলে দিছে যে, এটা সম্ভবত আমাদের শেষ কোশ্চেন। ওকে, দুটি গোলকের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিছে, আয়তন কেমন হবে? খুবই মজার বিষয়, মানে ঘুরায় পেঁচায় দিতেছে। তো যেহেতু ক্ষেত্রফল বলছে, আপাতত আমি লিখি সাপোজ S1 ইস টু S2, মানে ক্ষেত্রফল। তো একটা লিখবো 9 আর একটা লিখবো 25। তো আপনি কিন্তু এখান থেকে ব্যাসার্ধের অনুপাত বের করতে পারবেন কিভাবে? ক্ষেত্রফল নরমালি ব্যাসার্ধের কি বর্গাকারে চেঞ্জ হয়, তাকে এগুলাকে রুট করলে আমি হচ্ছে ব্যাসার্ধ পেয়ে যাব। মানে সাপোজ আমি তো জানি 3 স্কোয়ার সমান 9, সেই ক্ষেত্রে ব্যাসার্ধের অনুপাত হবে 3:5। আপনি কি বুঝছেন এটা? মানে R1:R2 সমান কিন্তু এমন হবে। কেন বলেন তো? কারণ 3 স্কোয়ার মানে কিন্তু 9, 5 স্কোয়ার মানে কিন্তু 25। তার মানে আমি ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধের অনুপাতটা পেয়ে গেলাম। তো ব্যাসার্ধ কেন নিয়ে আসলাম জানেন? কারণ ব্যাসার্ধকে আমি যদি কিউব করি, ঘন করি, তাকে কিন্তু আয়তন পেয়ে যাব। আয়তনের অনুপাত আমরা জানি, ব্যাসার্ধের কিউব আকারে চেঞ্জ হয় আয়তন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সুতরাং আপনি বলতে পারবেন যে, সাপোজ আমি বলি V1:B2, মানে আয়তনের অনুপাতটা 3 কিউব। 3 কিউব মানে কত? 27। আবার 5 কিউব মানে কত বলেন তো? 5 কিউব, 5 কিউব মানে কিন্তু 125। তাহলে এইটাই কিন্তু আয়তন হবে, আয়তনের অনুপাত। তাহলে এটাকে অনুপাতকে তো ভাগ আকারে লেখা যায়। তাহলে 27/125 এটাও লিখতে পারেন। তো এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এন্ড ফাইনালি আমরা হচ্ছে সবগুলা আজকের যে কোশ্চেন ছিল সবগুলাই শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক শুরু করব। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে পরের কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।